আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর 1.2 অনুশীলনীর যে সৃজনশীল দুটো আছে 23 এবং 24 এই দুটি আজকে কমপ্লিট করব। গত ক্লাসে আমি এই যে অধ্যায়ের যেগুলো ছিল এই অঙ্কগুলো 15 থেকে 22 এগুলো দিয়েছিলাম। তো আজকে আমি 23 এবং 24 সৃজনশীলটা করে দিব। এই যে 23 এবং 24 নম্বর অঙ্কে যেহেতু উদ্দীপকের সাহায্যের অঙ্ক, প্রথমে আমাদেরকে আগে উদ্দীপকটা বুঝতে হবে বা উদ্দীপক সম্পর্কে জানতে হবে। এখানে কি বলেছে, 384 এবং 2187 দুইটি সংখ্যা, মানে দুটি সংখ্যা দেওয়া হয়েছে উদ্দীপকে। তো প্রথম প্রশ্নটি কি করেছে, আমাদের প্রথম সংখ্যাটি ক নম্বর প্রশ্নে করেছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা তা উৎপাদকের সাহায্যে যাচাই করো। এই যে আমাদেরকে বলে দিয়েছে উৎপাদকের সাহায্যে যাচাই করতে। প্রথম সংখ্যা কোন সংখ্যা? প্রথম সংখ্যা হচ্ছে 384। এই যে 384 সংখ্যাটা, এটা আমাদেরকে উৎপাদকের সাহায্যে যাচাই করতে হবে যে এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। পূর্ণবর্গ সংখ্যা তখনই হবে যখন জোড়া মিলবে, যদি জোড়া না মিলে তখনই সেটা আর পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো আমরা অঙ্কে আসি। তো আমাদের প্রথম অঙ্কটি দিয়েছে যে আমরা আগে উদ্দীপকটা লিখে রেখেছি, অঙ্কের প্রশ্ন তুলিনি। 384 এবং 2187 দুইটি সংখ্যা। তাহলে আমাদের প্রশ্নে ছিল যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করতে। তাহলে আমরা আগে প্রথম সংখ্যাটি হচ্ছে 384, এই 384 আমাদের পূর্ণবর্গ কিনা সেটা যাচাই করতে হবে। এটা আমাদের অবশ্যই উৎপাদকের সাহায্যে যাচাই। উৎপাদকের সাহায্যে যাচাই কিভাবে করে, 384টাকে আমরা লিখব, এই সংখ্যাটিকে আমরা উৎপাদক দিয়ে ভাগ করব। কোন কোন সংখ্যা দিয়ে এই 384কে যায়? তাহলে আমরা আগে প্রথমে 2 দিয়ে ভাগ করে দেখব। 2 3-এর ভিতর যায় একবার, 2 1-কে 2, এখানে থাকছে 8, এখানে থাকছে 1, 1 আর 8 মিলে হচ্ছে 18। তারপরে হচ্ছে 18-র ভিতরে 2 যায় 9 বার, 9 2 18, 4-এর ভিতর যায় 2 বার, 2 2 4। তারপর আমরা আবার যাবে 2 দিয়ে, আমাদের শেষ সংখ্যা জোড় সংখ্যা 2 দিয়ে যাবে। 19-এর ভিতরে যায় হচ্ছে 9 2 18, এবং এখানে হচ্ছে 1 থাকছে 12, 6 2 12। আবার 2 দিয়ে যায় 9-এর ভিতরে হচ্ছে 4 2 8, 1 থাকছে 1 আর 6 16, 8 2 16। আবার 2 দিয়ে যাবে 2 2 4, 4 2 8। আবার 2 দিয়ে যাবে 12 2 24। আবার 2 দিয়ে যাবে 6 2 12। এরপরে 2 দিয়ে যাবে 3 2 6। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? এই যে আমাদের যে উৎপাদকগুলো পেলাম আমরা এগুলো লিখব। তাহলে আমরা এখন এই যে 384 সংখ্যাটিকে লিখতে পারি 384 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এরপর হচ্ছে গুণ 3। তাহলে এখানে কয়টি সংখ্যা জোড়ায় আছে? কয়টি? 2 জোড়ায়। এই দুইটি 2 জোড়ায় আছে, এই দুইটি আছে, এই দুটি আছে। এই 2 এবং 3 জোড়াবিহীন। তাহলে যেহেতু জোড়াবিহীন সংখ্যা আছে তাহলে এটি কখনো একটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। কোনো উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করার পরে যদি দেখি আমরা জোড়াবিহীন সংখ্যা আছে, সেটা পূর্ণবর্গ হবে না। যদি দেখি ভাগ পদ্ধতিতে করার পরে যদি দেখি সেখানে ভাগশেষ আছে, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যেহেতু 2, 3 জোড়াবিহীন, তাহলে অতএব 384 কি পূর্ণবর্গ সংখ্যা নয়। বর্গ সংখ্যা নয়। খুব সহজ। আমরা জাস্ট উৎপাদকের সাহায্যে এই ভাগ পদ্ধতিটা করে আমরা এখানে দেখব যেহেতু জোড়াবিহীন দুটি সংখ্যা আছে, এই কারণে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপর আমরা খ নম্বর অঙ্কে দেখব যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে দ্বিতীয় সংখ্যাটি আছে সেটা পূর্ণবর্গ কিনা সেটাকে দেখতে হবে। যদি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় তাহলে হিসাব আলাদা। যদি প্রশ্নে বলেছে যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত। তাহলে আমরা সেম আগের নিয়মে জাস্ট এই সংখ্যাটাকে আমরা ভাগ করে দেখব এবং এটাকে জোড়বিহীন কি জোড় আছে আগে আমরা সেটা যাচাই করে নিব। তাহলে আমরা এই দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে এবার বলেছে, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটি লিখে নিব যে খ নম্বর অঙ্ক। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের 2187।
এই যে দ্বিতীয় সংখ্যাটি এটি পূর্ণবর্গ কিনা আগে আমরা সেটা বের করে নেব। তাহলে এটাকে আমরা এখন আবার আগের মতো উৎপাদকের সাহায্যে ভাগ করে দেখব। 2 দিয়ে তো হবে না, যেহেতু শেষে বিজোড় সংখ্যা আছে। অবশ্যই দেখতে হবে 2 দিয়ে না 3 দিয়ে, কোন সংখ্যা দিয়ে যে আমাদের দেখতে হবে। আমরা 3 দিয়ে দেখব। 3 21-এর ভিতর যায় হচ্ছে 7 বার, 3 7 21, 8-এর ভিতর যায় 2 বার, 3 2 6, এখানে থাকছে 2, 2 এর সাথে 27, 3 নং 27। আবার এই সংখ্যাটি 3 দিয়ে যাবে, 3 2 6, এখানে 1 থাকছে, 1 2 12, 3 4 12 এবং 3 3 9। এবং আবার 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 3, আবার 3 দিয়ে যাবে, 3 2 6, এখানে 2 থাকছে আর 1 21, 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 নং 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9। তাহলে আমরা এই সংখ্যাটিতে কি কি লিখতে পারি? 2187 ক্ষেত্রে আমরা লিখতে পারি 3 গুণ 3 গুণ 3 গুণ হচ্ছে 3, আবার গুণ হচ্ছে 3, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই কয়টা 3 পেয়েছি আমরা। তাহলে এখানে জোর কয়টা? এটা জোর, এখানে জোর, এখানে জোর, এই একটি 3 এটি বাড়তি আছে, মানে এটা জোড়াবিহীন। যেহেতু জোড়াবিহীন তাহলে এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 3 জোড়াবিহীন, যেহেতু জোড়াবিহীন আছে তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 2187 পূর্ণবর্গ নয়। তাহলে এখন আমাদেরকে বলেছে যে প্রশ্নে কি বলেছে, এই যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাটি কত? তাহলে এই 3 দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 3 দিয়ে গুণ করলে তাহলে এখন আমরা এই সংখ্যাটিকে 3 দিয়ে গুণ করে দেখব। 2187 গুণ হচ্ছে 3 সমান হচ্ছে কত? আমাদের খুব সহজে গুণটা করতে পারবো। 3 7 21 হচ্ছে 1, হাতে আছে 2, 3 8 24, 2 26, 6, হাতে আছে 2, 3 1 3 আর 2 5, 3 2 হচ্ছে 6। তাহলে 6561 পেলাম আমরা 3 দিয়ে গুণ করলে। এবং তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি আমরা পেলাম হচ্ছে 3 দিয়ে গুণ করা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 3 দিয়ে গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো এবং পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 6561। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি আমাদেরকে পূর্ণবর্গ সংখ্যাটিও চেয়েছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি সমান 6561। এখন আমাদেরকে বলেছে যে গ নম্বরে বলেছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই নিয়মের অঙ্ক কিন্তু আমাদের আগের অঙ্কেও ছিল, খুবই সহজ, যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের এই যে দ্বিতীয় সংখ্যাটি, এটাকে আমরা এখন ভাগ পদ্ধতির সাহায্যে করে দেখব যে এটাতে কি পাওয়া যায়। তাহলে এই যে দ্বিতীয় সংখ্যাটি, এটাকে আমরা ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করে দেখব। তাহলে আমরা এখন ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে এটাকে কোনো একটি সংখ্যাকে 2 বার গুণ করলে এটার কাছাকাছি হতে হবে। তাহলে 4কে গুণ করলাম, 4 4 হচ্ছে 16, 21 থেকে বিয়োগ দিলে হবে 5। তাহলে এখানে আমাদের একটি সংখ্যা আনতে হবে, সেটা হচ্ছে 4-এর দ্বিগুণ, অর্থাৎ 4 2 8। এখন এই 8-এর পাশে এমন একটি সংখ্যা দিতে হবে যে সংখ্যা দিয়ে, এবং ও পাশের দুটি সংখ্যাকে অবশ্যই নামিয়ে নিতে হবে, 587। তাহলে এখন আমাদেরকে এই যে 8-এর পাশে এমন একটি সংখ্যা দিতে হবে, ওই সংখ্যাটা এখানেও দিব এবং ওই সংখ্যা দিয়ে গুণ করলে 587-এর কাছাকাছি হবে বা এটার সমান হবে। তাহলে আমরা কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে গুণ করব এবং 86-কে এই যে 6 দিয়ে গুণ করব। একটি সংখ্যা এখানেও দিব, এখানেও দিব। 86-কে 6 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 516। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 7 থেকে 6 গেলে 1, 8 থেকে 1 গেলে আমরা পাবো হচ্ছে 7 71। তাহলে এখন আমরা ভাগশেষ পেয়েছি। যেহেতু ভাগশেষ পেয়েছি, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এই যে উত্তরটা পেয়েছে 46, আমাদেরকে এখন 46-এর পরের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 46-এর পরের সংখ্যা, 46-এর পরের সংখ্যা, 46-এর পরের সংখ্যা সমান হবে হচ্ছে 46 যোগ 1 অর্থাৎ হচ্ছে আমাদের 47। তাহলে এখন আমরা এই 47-এর বর্গ করব। 47-এর বর্গ, 47-এর বর্গ করব। 47 গুণ 47, 47 গুণ 47 করলে আমরা পাবো হচ্ছে
22 আমরা পাবো হচ্ছে 2209। তাহলে আমরা এখন পেয়েছি এই সংখ্যা এবং আমাদের দ্বিতীয় সংখ্যাটি ছিল হচ্ছে 2187। তাহলে আমরা এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে যত হবে ওই সংখ্যাটি যোগ করতে হবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটির সাথে ওই সংখ্যাটি যোগ করতে হবে। তাহলে যোগ করতে হবে বলছে কোন সংখ্যাটি যোগ করতে হবে, সেটা হচ্ছে যোগ করতে হবে আমাদের যোগ করতে হবে যে এই যে সংখ্যাটা প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে আমাদের দ্বিতীয় সংখ্যাটি, সেটা আমরা যেটা পেয়েছি আগে সেটা লিখবো 2209 বিয়োগ আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2187 এইটাকে বিয়োগ করে দেবো। যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটাই আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 9 থেকে 7 গেলে থাকবে 2, 10 থেকে 8 গেলে থাকবে 2, তাহলে আমাদের 22 যোগ করতে হবে। তাহলে কোন সংখ্যাটি যোগ করতে হবে, 22 যোগ করতে হবে। এখন আমাদেরকে বলেছে যে এই যে 24 নম্বর সৃজনশীল আমাদের বলেছে একটি সৈন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। কিভাবে সাজানো যায় না, বর্গাকারে সাজানো যায় না। এখন আমাদেরকে কিন্তু প্রথম প্রশ্ন বলেছে 8-এর গুণনীয়কগুলো বের করে, সেই ক্ষেত্রে আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, আমরা ক নম্বরে জাস্ট 8-এর গুণনীয়কগুলো বের করব। 8-এর গুণনীয়ক কি হতে পারে, 8কে আমরা ভাগ করে দেখব। 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, আবার 2 দিয়ে ভাগ করলে হবে 2, 2 দুগুণা 4 আর 2 4 পাওয়া যাবে, 2 পাওয়া যাবে এবং 8 এবং 1 তো থাকবে। কোনো সংখ্যা মানে 8কে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 8 পাবো, ওইটাই হচ্ছে কথা। 1 দিয়ে করলে 8 1 কে 8, 1 পাবো। তাহলে 8 এর গুণনীয়ক কি গুণনীয়ক হচ্ছে 1, 2কে পাবো 4 দুগুণা 8, 4 দিয়ে পাবো আর 8 দিয়ে পাবো, জাস্ট এটাই। 8-এর গুণনীয়কগুলো হয়ে গেলে এখন আমরা করব হচ্ছে খ নাম্বার অঙ্ক। খ নম্বর অঙ্কে আমাদের বইয়ের সাথে সম্পর্ক আছে। বইয়ে কি বলেছে আমরা দেখি। খ নম্বর অঙ্কে বলেছে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। প্রথমে উদ্দীপকে বলেছে কিন্তু বর্গাকারে সাজানো যাবে না। এখন আমাদেরকে বের করতে হবে একটি ক্ষুদ্রতম সংখ্যা যেটা দিয়ে গুণ করলে আমরা এটাকে বর্গাকারে সাজাতে পারবো। তাহলে আমরা আগে এই যে সংখ্যা তিনটা দেওয়া আছে এই সংখ্যা তিনটার লসাগু বের করে নিব। 6, 7 এবং 8, এই যে 6, 7 এবং 8-এর লসাগু। তাহলে আপনারা অবশ্যই লিখে নেবে 6, 7 এবং 8-এর লসাগু নির্ণয় করি। 6, 7 এবং 8-এর লসাগু নির্ণয় করবো। এটা অবশ্যই প্রথমে 2 দিয়ে যাবে, 3 দুগুণা 6, 7 থাকবে, 4 দুগুণা 8। আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু এগুলোকে যাচ্ছে না। তাহলে এখানে শুধুমাত্র এই তিনটি সংখ্যা দিয়ে একটি সংখ্যা দিয়ে 3 বার যাবে। তাহলে এত এর লসাগু 6, 7, 8-এর লসাগু হবে 2 গুণ 3 গুণ 7 গুণ হচ্ছে 4 সমান কত, 3 দুগুণা 6, 6 7 42, 42কে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 168। তাহলে 168 পেলাম। তাহলে এখন এই 68কে আমরা এটাকে ভাগ করে দেখব। সেটা হচ্ছে আমরা 2 দিয়ে দেখব। 8 দুগুণা 16 এবং 4 দুগুণা 8, আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণা 4, 2 1 2, এরপর 3 দিয়ে যাবে, 3 7 21। তাহলে এখন আমরা এই সংখ্যাগুলোকে লিখব 2 গুণ 2 গুণ হচ্ছে 2 গুণ 3 গুণ 7। তাহলে এখানে জোর সহ আছে কয়টা, একটি শুধু। এই 2 গুণ 2 আছে জোরে এবং জোর বিহীন আছে 2, 3 এবং 7। তাহলে জোর বিহীনগুলোকে আমরা জোরবিহীন সংখ্যা হচ্ছে আমাদের এখানে 2, 3 এবং 7। এখন এই জোরবিহীন সংখ্যাগুলোকে গুণ করতে হবে। জোরবিহীন সংখ্যা গুণ করে জোরবিহীন সংখ্যাকে আমরা গুণ করব। কোনটা আছে, 2 গুণ 3 গুণ 7, 3 দুগুণা 6, 6 7 হচ্ছে 42। 4 জোরবিহীন সংখ্যাগুলোকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 42। তাহলে আমরা খুব সহজে পেয়ে গেলাম। এখানে বলেছে যে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে 42 দ্বারা গুণ করলে, কারণ 42 দিয়ে 6ও যায় 7ও যায় এবং এই যে 42 দিয়ে 6, 7 এবং 8 তিনোটাই যায়, তিনোটাকেই তাহলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমাদের উত্তরটা হবে হচ্ছে 42। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা, 42 দিয়ে। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে গ নাম্বারে। আমাদেরকে বলেছে
গ নম্বরে বলেছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এই যে এখানে ছিল গুণ করলে, আবার এইখানে কিন্তু এটা কত যোগ করলে, তাহলে এই যে বলছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে। আমরা খ থেকে সৈন্য সংখ্যা কত পেয়েছি? সৈন্য সংখ্যা পেয়েছি হচ্ছে 168 জন। এই 168কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করে দেখব। তাহলে খ থেকে সৈন্য সংখ্যা, খ থেকে সৈন্য সংখ্যা, তাহলে 168। তাহলে আমরা এই 168কে আমরা এখন বর্গমূল বের করে দেখব। 1কে প্রথমে একবার যাবে, এরপরে 1-এর দ্বিগুণ আসবে এই পাশে, এখানে নামবে হচ্ছে 68, 1-এর দ্বিগুণ হবে এখানে 2। 2-এর পাশে কোন সংখ্যা দিলে 61-র কাছাকাছি হবে? আমরা 2-এর পাশে 2 দিব। তাহলে এখানেও এই 22কে 2 দিয়েই গুণ করতে হবে। এখানে 2 দিয়ে হওয়ার ফলে এখানে 22 হয়েছে, এবং 2 দিয়ে গুণ করলে হবে 22 দুগুণা 44। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 4 যাবে এবং 2 যাবে, আমরা পেলাম হচ্ছে 24। তাহলে যেহেতু ভাগশেষ আছে, তাহলে আমরা এই 12 এর পরের সংখ্যাটা বের করে নেব। তাহলে 12 এর পরের সংখ্যা, 12 এর পরের সংখ্যা, 12 এর পরের সংখ্যা হবে আমাদের 12 যোগ 1 সমান হচ্ছে 13। 12 এর পরের সংখ্যা 13, তাহলে এবার 13 এর বর্গ। সবগুলোর অঙ্কের নিয়ম একই, যখন আমাদেরকে যোগ করতে বলবে খুব সহজে আমরা একটার বর্গ বের করব। 13 গুণ 13, 13 গুণ করলে হবে হচ্ছে আমাদের 169। তাহলে আমাদের এখন পেলাম আমরা 169, আগে সৈন্য সংখ্যা ছিল 168। তাহলে এখন কতজন সৈন্য যোগ দিলে সৈন্যকারকে বর্গাকারে সাজানো যাবে? তাহলে যোগ দিতে হবে। তাহলে কতজন? জাস্ট বিয়োগ করে দিব, যোগ দিতে হবে। এখানে পেয়েছি 169, আর তার থেকে আমরা বিয়োগ দেবো আগের সৈন্য সংখ্যা আছে 168। তাহলে আমরা এটা বিয়োগ করে দিলে আমরা পাবো হচ্ছে 1 জন। তাহলে আমাদেরকে সৈন্য সংখ্যা যোগ করতে হবে হচ্ছে 1 জন। তাহলে খুব সহজেই অঙ্কটাও হয়ে গেল, দুটোটা সৃজনশীল হয়ে গেল। আপনাদের যদি কোথাও বুঝতে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সটে পরের অনুশীলনের অঙ্কটা দেওয়া হবে, সেটা হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি নিয়ে অঙ্কগুলো দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে।